জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা দুলারি আবার এসেছে। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে আরফান, অর্পিতা, পৌলমী, কৃষ্ণেন্দু, সোনিয়া ও সৌরেন চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গপ্প দুলারি আবার এসেছে। নতুন বাসায় ওঠার দিনই এক অদ্ভুত কাণ্ড ঘটল। সনতের স্ত্রী রূপসা কোত্থেকে একটা ডানা ভাঙা ধেড়ে কাককে এনে ঘরে তুলল। দৃশ্যটা দেখে সনত বিরক্ত হয়। আরে একে কোথায় পেলে? আরে নতুন বাড়ি, পুরোটা ঘুরে ফিরে গিয়ে দেখতে দেখি বাড়ির পেছনের ওই বুড়ো নিম গাছটার তলায় পড়ে পাখিটা ছটপট করছে। দেখে খুব কষ্ট হলো, বুঝলে। ভাবছি ওকে আমার কাছেই রেখে দেব। আরে তোমার মাথা টাথা খারাপ হলো নাকি? কাক কেউ পোষে বাড়িতে? হ্যাঁ, আরে আজ অবধি কাউকে দেখেছো যে কাক খাঁচায় রেখেছে? ভোরবেলা কি দুপুরবেলা এমন গলা ছেড়ে চেঁচাবে কানের পর্দা ফেটে যাবে, বুঝবে তখন। শোনো, যেখান থেকে এনেছো সেখানে গিয়ে ছেড়ে এসো। যাও 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 যাও। কে পোষে না পোষে আমার দেখে লাভ নেই, তবে আমি ওকে আমার কাছেই রাখবো, এটাই ফাইনাল। ব্যাস, আর আমি কিছু জানি না। এরপর কাকটার জন্য এলো একটি সুন্দর খাঁচা আর সাথে খড়ের বিছানা, যাতে বসে বসে ও দিন রাত শুধু চেঁচায় আর অতিষ্ঠ করে মারে। এই উটকো ঝামেলা ছাড়া দিন পাঁচেক ধরে সনত লক্ষ্য করছে তার ঘরের আশেপাশে একজন অপরিচিত লোক সমানে ঘুরঘুর করছে। লোকটার মতলবটা কি? প্রাথমিকভাবে দেখে তো চোর বলে মনে হয় না। অবশ্য আজকাল চোর ডাকাতদের চেহারায় আলাদা করে কোনো বিশেষ চিহ্ন নেই যে তাকে দেখে বোঝা যাবে। ভদ্রবেশে এসেই মানুষজন এখন বেশি অপরাধ করছে। লোকটার বয়স আন্দাজে ৩০-৩২ হবে। মাথার চুল এলোমেলো, গালে অল্প স্বল্প একটু দাঁড়িয়ে আছে। মুখের দিকে তাকালেই বোঝা যায় কেমন যেন একটু দুশ্চিন্তাগ্রস্ত। লোকটার চোখগুলো উদ্ভ্রান্তের মতো সারাক্ষণ তার ঘরের দরজা আর জানালার দিকে ঘুরঘুর করে। এমনকি বাড়ির পেছনের ওই জঙ্গলটায় ওই লোকটাকে বুনো জানোয়ারের মতো ওঁত পেতে বসে থাকতেও দেখেছে সে বেশ কয়েকবার। আর এই জায়গাতেই তার আপত্তি। সনদকে কর্মসূত্রে দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে হয়। এদিকে তার স্ত্রী রূপসা ঘরে একাই থাকে। যদিও রূপসার মুখে শুনেছে যে লোকটা সারাদিনের মধ্যে ওই লোকটা আসে দিনের আলো কমে আসার পর, আর সেই সময়টা সনত বাড়ি ফিরে আসে। ঘরটাও নিয়ে ফেলেছে একদম নির্জন একটা জায়গাতে। চতুর্দিকে গাছগাছালি, প্রতিবেশী নেই বললেই চলে। কাছাকাছি বাড়ি বলতে ২-১ মানুষজনের বাস রয়েছে, সেটাও মিনিট ৫ হাঁটা পথের দূরত্ব হবে। সন্ধে নামলেই নিশাচরদের ডাক শোনা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে রূপসার কথায় ওই নিরিবিলি পরিবেশে ঘর ভাড়াটা নিয়েছে সে। রূপসার প্রকৃতির প্রতি খুব ভালোবাসা।
বৃষ্টির শব্দ, পাখির ডাক আর কবিতা পড়তেও বেশ ভালোবাসে সে। ওই গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি, চওড়া রাস্তা, হরদম গাড়ির হর্ন, ধোঁয়া, কংক্রিটের শহর, ওসব নাকি ওর ঠিক পছন্দ নয়। এগুলোর মধ্যে ও ভীষণ হাঁপিয়ে ওঠে। ওই বিষাক্ত পরিবেশে নিজেকে অসুস্থ আর পরাধীন মনে হয় ওর। কিন্তু এখানে এসে এই বিপত্তি। গতকাল রাত্রেই অপরিচিত লোকটার এই হেন বাড়ির আশেপাশে ঘুরঘুর করা নিয়ে সনতের সঙ্গে রূপসার একটা কথা কাটাকাটিও হয়। বিয়ের 1 বছরের মধ্যে এই প্রথম। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই ড্রেসিং টেবিলের সামনের টুলটায় বসে চুল আঁচড়াতে আঁচড়াতে রূপসা হঠাৎ সনতকে জিজ্ঞাসা করল, তাহলে কি ভাবলে? কি বিষয়ে? কি বিষয় মানে? একটা অপরিচিত লোক সন্ধে নামলে বাড়ির জানলা দরজা দিয়ে উঁকি মারছে, আর তুমি হাত জড়ো করে বসে আছো। 1 দিন 2 দিন না, এই নিয়ে 5 দিন। লোকটাকে আমি নিজে দেখেছি কলতলার কাছেও আসতে, তারপর বাড়ির মধ্যে ঢুকে পড়বে। তারপর তোমার যদি হুঁশ হয়। দেখো রূপসা, ওর কিন্তু কোনো খারাপ মতলব নেই। কারণ খারাপ মতলব থাকলে আমি যখন না থাকি তখন আসতে পারতো, কিন্তু তা সে করে না। ও আসে আমার আসার পরই। আর এখানে লোকটাকে আমার ভদ্র বলে মনে হয়, বুঝলে? তাছাড়া ও আমাদের কোনো ক্ষতি করেনি এখনো পর্যন্ত। কিছু হারিয়েছে টারিয়েছে বোধ হয়, তাই খুঁজতে আসে। আমার মনে হচ্ছে তোমার ওই পোষা কাকটার প্রকৃত মালিক ওই লোকটা। তাই কাকের ডাক শুনে ও এদিক ওদিক একটু ঘুরঘুর করে। দেখো কোন দিন আবার ফেরত না চেয়ে বসে। একদমই আর কি করবে না। ও, আমি বুঝেছি। তার মানে তুমি ওর কিছু করা অবধি অপেক্ষা করছো। এরপর একদিন এসে দেখবে আমার গলায় ছুরি বসিয়ে আলমারি ফাঁকা করে দিয়ে গেছে। সেদিন তোমার আনন্দ হবে। তারপর ওই ভদ্রলোকের সঙ্গে বসে তুমি পার্টি করো। বাবা রে বাবা, তোমার মতো পুরুষ মানুষ আমি জীবনে দেখিনি। একজন মেয়ে বাড়িতে একা থাকে, আর সেই বাড়ির ওপর একজন শয়তান নজর রাখছে, আর ইনি সার্টিফিকেট দিয়ে দিলেন লোকটা ভদ্রলোক। আচ্ছা, তুমি কি চাইছো পরিষ্কার করে বলো তো। আমি কি লোকটাকে গিয়ে মারধর করব? সে তুমি কত দূর করতে পারবে আমার জানা আছে। তোমাকে হিরো সাজতে তো বলিনি, কিন্তু লোকটার কাছে গিয়ে একবার ধমকের সুরে জিজ্ঞাসা তো করতেই পারো যে কেন আসে এখানে, কি চাই ওর। আরে বাবা, আরে তুমি কি ভাবছো আমি যাইনি? আরে যখনই গেছি লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। জঙ্গলের মধ্য দিয়ে কোথায় যে পালিয়ে যায় টেরই পাই না। থাক, ওই গল্প আর আমাকে শুনিয়ে লাভ নেই। আমি জানি তুমি কতটা ওর পিছু নিয়েছো। এই 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 রূপসা, শোনো শোনো, তুমি একটু পরিষ্কার করে বলো তো, তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, ভীতু। কি? হ্যাঁ, যা বললাম সেটাই সত্যি। তুমি ভীতু মানুষ। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো। এটা মোটেও ভালো হচ্ছে না বলে দিচ্ছি। দেখো। আর তুমি কি করছো? একটা নির্জন পরিবেশে একা মেয়ে মানুষকে ফেলে সারা দিন বাইরে থাকছো। বাড়িতে আবার চোর টাকা ঢুকি মারছে। আমার নিরাপত্তার দায়িত্ব তোমার নেই? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, একবারও বলেছি সে কথা? ওকে ওকে ওকে, এত বড় কথা যখন আমায় শোনালে, আমি কালকেই অফিস থেকে ফিরে রাতে থানায় যাব। ঠিক আছে, নালিশটা করে আসব। পরদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে থানায় যেতে হয়নি সনতকে। কারণ ঘরে ঢুকে যে দৃশ্যটা দেখল সে, তাতে তার মুখ হাঁ হয়েই রয়ে গেল। সে দেখে বারান্দায় সেই লোকটা চেয়ারে বসে রয়েছে, আর খানিকটা তফাতে আরেকটি চেয়ারে বসে রয়েছে রূপসা।
সামনের টি টেবিলে একটা ফাঁকা চায়ের কাপ, অর্থাৎ লোকটার আগমন হয়েছে বেশ কিছুক্ষণ আগে। রূপসা তাকে চা বানিয়েও দিয়েছে। তাকে প্রবেশ করতে দেখে লোকটা উঠে দাঁড়িয়ে পড়ল। সনত অবাক দৃষ্টি নিয়ে রূপসার দিকে একবার তাকালো। আরে তুমি এসে গেছো? এই ভদ্রলোক তোমার জন্যই অপেক্ষা করছেন অনেকক্ষণ। বলছেন জরুরি কথা আছে। সে কোনো জবাব না দিয়ে ফ্রেশ হতে ভেতরে ঢুকল। রূপসা তার পিছু পিছু এসে খুব আস্তে আস্তে বলল, শোনো, আজকেও লোকটাকে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি এগিয়ে গিয়ে ওর জামাটা টেনে ধরেছিলাম। তারপর জোরে একটা ধমক দিতেই দেখলাম লোকটার মুখটা শুকিয়ে আমচুর হয়ে গেল। ভয়ে ভ্যাবাচাকা খেয়ে আমাকে বলল, তোমার সঙ্গে কথা বলতে চায়, খুব দরকার। আমি তখনও চোখ রাঙানি থামাইনি। বললাম, রোজ রোজ এখানে এসে ঘুরঘুর করেন কেন? কি মতলব? পুলিশ ডাকবো? এই কথা শুনে লোকটা একেবারে গলে জল হয়ে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, বলবো, সব বলবো। একবার আপনার হাজবেন্ডকে আসতে দিন, তখনই সব বলবো। লোকটার ভয় পাওয়া কুঁচকানো চেহারাটা দেখে আমার কেমন জানি ওকে বিশ্বাস আর মায়া হলো। তাই ঘরে বসিয়ে এক কাপ চা দিলাম। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে এর ফল উল্টো হলে হ্যাঁ কি হতো বলো তো তোমার? আমার? আরে সেটা অনুমান করতে পারছো কি তুমি? তোমার প্রতি বিশ্বাস ছিল। আরে এর মধ্যে আমি এলাম কোত্থেকে বলো তো? কেন? কাল যে তুমি বললে লোকটা ভদ্রলোক, আমি জানতাম তোমার অনুমান ঠিক হবেই। তোমার অনুমানের ওপর আমার ভরসা আছে। প্রায় মিনিট 10 পর লোকটার সামনে গিয়ে বসলো সনত। রূপসা তার পাশের চেয়ারটায় বসলো। লোকটা হাত জোড় করে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে আপনি চিনবেন না, চেনার কথাও নয়। আমার নাম রূপেশ। নমস্কার, আমার নাম সনত। আচ্ছা বলো বলো তুমি কি বলতে চাও? না, ব্যাপারটা একটু গোড়া থেকেই বলি, আর গোড়া থেকে বলাই ভালো। এতে আপনার বুঝতে হয়তো সুবিধা হবে। আমি আর আমার স্ত্রী শিখা এই আপনাদের মতোই একটা নিরিবিলি পরিবেশে ঘর ভাড়া নিয়ে থাকতাম। সব কিছুই ভালো চলছিল। একদিন হঠাৎ লক্ষ্য করলাম একটা মেয়ে শিখার রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে এসে কথা বলে, কিন্তু আমি এগিয়ে গেলেই ও পালিয়ে যায়। এরকমটা হামেশাই হতো। মানে মেয়েটা অন্ধকার নামলেই আমার ঘরে আসে, আর আমার অবর্তমানে শিখার সঙ্গে কথা বলে, আর শিখাকে সে বৌদিমণি বলে ডাকে। অথচ আমি সামনে গেলেই সে পালিয়ে যায়। শিখার মুখেই শুনেছিলাম ওর নাম দুলারি। এর থেকে বেশি পরিচয় কিছু পাইনি। কিন্তু এরপর থেকে শিখার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম। সবটাই যেন অলৌকিক, অদ্ভুত উড়ে সব পরিবর্তন এসে গেল ওর মধ্যে। একটা মায়ার টানে নিজের দিকে শিখাকে আকর্ষিত করতে থাকলো রহস্যময়ী দুলারি। এগুলো আমার ভালো লাগতো না, ভয় পেলাম, ভীষণ ভয়। তারপর একদিন অনেক রাত্রিবেলা দেখি দুলারিকে ঘরে বসেই খেতে দিচ্ছে আমার স্ত্রী শিখা। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। সব জ্ঞান বুদ্ধি যুক্তি যেন ওলট পালট হয়ে গেল। দেখি সেই দুলারি আসলে কোনো মেয়ে নয়, একটা অতৃপ্ত আত্মা, ভূত, পিশাচিনী। কি 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 বলছেন কি আপনি? এইসব আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, দুলারি একটা ভূতনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম দুলারি ভূত, যে কিনা তোমার ঘরে বাসা বেঁধেছিল। কিন্তু এসব কথা আমাদের শোনাচ্ছ কেন? আমার বড় মামা একজন বড় মাপের তান্ত্রিক। ছোটবেলায় আমার হাতের দিকে তাকিয়ে বলেছিল আমার কপালে নাকি প্রেত যোগের চিহ্ন আছে, আর সেটাই সত্যি ফলে গেল। প্রেতের খপ্পরে পড়লাম আমি।
যথাসময়ে হাজির হয়ে বড় মামাই সেই প্রেতের কবল থেকে আমাদের বাঁচিয়ে আর ওই দুলারিকে বন্দি করে নিয়েও গিয়েছিল। তারপর? দুলারি আবার এসেছে। এখন সে পুনরায় আমাদের পিছু নিয়েছে। আমার সদ্য একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকেও ছাড়েনি। এমনকি আমার অসুস্থ স্ত্রীর ভেতরেও ঢুকে রয়েছে ওই দুলারি। ও খুব খারাপ, দুষ্ট একটা আত্মা, ছাড়বে না। ও আপনাকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। কথাটা শোনা মাত্র সনত এবং রূপসা দুজনেই চমকে উঠল। কি বলে লোকটা? কোত্থেকে এক আজগুবি গপ্প বানিয়ে শুনিয়ে বলছে কিনা তাদেরও বিপদ আছে, তাদেরও ভূতে ধরবে। সনত রেগে গিয়ে বলল, এসব কথার মানে কি? আমাদেরকেও দুলারি ছাড়বে না মানে? হ্যাঁ, মানেটা খুব সহজ। আপনার কপালেও আমার মতোই প্রেতযোগের চিহ্ন রয়েছে, আর সেটা কাটবে দুলারির সম্মুখীন হওয়ার পরই। অবশ্য আদৌ কাটবে কিনা তাও জানি না। রূপসার নারী মন বিপদের গন্ধ পেয়েও এবার একটু নরম হয়ে বলল, এইসব আপনাকে কে বলল যে ওর কপালে প্রেত যোগের চিহ্ন রয়েছে? ননী কাপালিক, ও আমার বড় মামার গুরুদেব। আর ওই আপনার বড় মামা, তার কি হলো? জানি না। রূপসা, এসবে একদম কান দিও না। তোমাকে বারবার বলছি, এসব এক ধরনের বুজরু কি। এইভাবে মনের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়ে বলবে এই একটা আংটি নাও, পাথর নাও, যজ্ঞ করো। আরে তুমি জানো না এসব? আরে তারপর বিস্তর একটা খরচের মধ্যে ফেলে দেবে আর টাকাও কামাবে। এটা এক ধরনের ব্যবসা। আমি সব জানি। আপনি ভুল করছেন। আমি নিজের সদ্য জন্মানো মেয়ের চোখ দুটো দেখে এসেছি, সাদা পাথরের মতো জ্বলছে। আপনারাই বলুন তো, এটা কি স্বাভাবিক? হাসপাতালে আমার স্ত্রীকেও দেখে এসেছি ভয়ঙ্কর চেহারা নিয়ে একটা অদ্ভুত কণ্ঠে কথা বলতে। আমি এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার চোখটা যখন খুলল, দেখলাম হাসপাতালের বেডে শুয়ে রয়েছি। একটা বিরাট ফাঁকা হল, আর ঘরে আমি একা। আশেপাশে রাখা রয়েছে সারিবদ্ধভাবে খালি বেডগুলো। ঘরটা আমাকে যেন গিলে খেতে আসছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি ফেরত আসায় ধড়পড়িয়ে উঠে বসলাম। বুকের ভেতরটা একটা উতাল পাতাল চলছে। মাথার মধ্যে হাজারখানেক প্রশ্ন সাপের ফোনার মতো উঠে দাঁড়িয়েছে, যার একটারও উত্তর আমার কাছে নেই। আর সে কারণেই মাথার চিড়াগুলো যেন উত্তেজনায় ফেটে পড়তে চাইছে। নিজের ইন্দ্রিয় শক্তিকে বিশ্বাস করতে পারছি না কিছুতেই। আমি কি দেখলাম? আমার সদ্য জন্মানো মেয়ের চোখের মণি দুটো সাদা। এই একই রকম মণিবিহীন চোখ দেখেছিলাম ভয়ঙ্কর দুলারির কুৎসিত মুখমণ্ডলে। আর শিখা কেন এমন আচরণ করলো আবার? তবে দুলারি এখনো ওর পিছু ছাড়েনি। কিন্তু বড় মামা তো দুলারি নামে শিখার গাত্রবন্ধন করে দিয়ে গেছে। তবে দুলারি তো আর কোনোদিন ওকে ছুঁতেও পারার কথা নয়। তবে এসব আবার সম্ভব হলো কিভাবে? মাথার ভেতর তালগোল পাকিয়ে উঠেছে। আমার উত্তেজনা লক্ষ্য করে একজন সিস্টার ছুটে এসে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলেন। আর ডাক্তারবাবু এসে আমার দুই চোখের নিচের অংশ টেনে তারপর হাতের নাড়ির উপর হাতটা রেখে আমাকে বললেন, উত্তেজিত হবেন না, শুয়ে পড়ুন। অবশ্য আপনার জায়গায় আমি থাকলেও আমারও এই দৃশ্য দেখে মাথাটা ঘুরে যেত। নিজের সদ্যজাত কন্যার যদি চোখের ওই হাল হয়, তাহলে বাবা হিসাবে ধাক্কা লাগাটা স্বাভাবিক। সারা জীবনের ব্যাপার, কি করবেন, ব্যাড লাক। আপনার মেয়ের চোখের বিষয়টা নিয়েই মেডিকেল বোর্ডের মিটিং বসেছে। বাইরের থেকে আই স্পেশালিস্ট আনার ব্যবস্থা চলছে। চিন্তা করবেন না, একটা উপায় হবেই। ডাক্তারবাবুর সান্ত্বনা দেওয়া কথাগুলোর যে কোনো অর্থ নেই সে একমাত্র রূপেশ জানে। উনি যেটা ভাবছেন সেটা যে নয় তা রূপেশের থেকে ভালো আর কেউ জানে না। তবুও সে ভয়ার্ত কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল,
ডাক্তারবাবু, আমার আমার মেয়ের চোখেও ওটা ওটা কি হয়েছে? ভেরি রেয়ার কেস। সদ্যজাত শিশুদের এমনটা হয় না। কর্নিয়াল আলসার, চোখের মণি দুটো এফেক্টেড। এর একমাত্র রাস্তা কর্নিয়া ট্রান্সপ্লান্ট। তবে এখন কিছু করা সম্ভব না। বাচ্চার বয়স একটু না বাড়লে অপারেশন করা যাবে না। আলোচনা চলছে, দেখা যাক কি হয়। তবে আপনি একদম দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু শুয়ে পড়ুন দেখি। ওসব ওসব কিচ্ছু না ডাক্তারবাবু, এইসব অন্যরকম ব্যাপার। এটা এটা কোনো রোগ নয়, খুব খারাপ জিনিস এটা। সেই কবে থেকেই আমার পিছু নিয়েছে, আমার আর আমার স্ত্রীর। ও ছাড়বে না আমাদের, ও আমাদের ছাড়বে না। আমি জানি সে এখন আমার মেয়ের মধ্যে এসে ঢুকেছে। এসব কি বলছেন আপনি? কে ঢুকেছে আপনার মেয়ের মধ্যে? দুলারি, ও ও আবার এসেছে। দুলারি? সে আবার কি? খুব খুব খারাপ একটা আত্মা। ও শেষ করে ফেলবে আমাদের, শেষ করে ফেলবে আমাদের। ডাক্তারবাবু, আমাদের বাঁচান আপনি, আপনি বাঁচান ডাক্তারবাবু, আমাদের আপনি বাঁচান। এসব আপনি কি যা তা বলছেন? একজন শিক্ষিত মানুষ হয়ে আত্মা, ভূত, প্রেত, এসব কুসংস্কার, এসব মনের ভুল। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা ঠিক নেই, খুব আঘাত পেয়েছেন আপনি। এরপর ডাক্তারবাবু প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। তারপর তিনি বললেন, একটু একটু হাতটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে জোরে শ্বাস নিন। জিভটা বের করুন তো দেখি একটু। প্রেশার হাই, টেনশন করছেন। আপনার একটু ঘুমের প্রয়োজন। একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে পড়ুন। আর ওসব মাথা থেকে ঝেড়ে ফেলুন, নইলে বিপদ বাড়বে। বিপদ তো আমাদের হয়ে গেছে ডাক্তারবাবু, আর কি বাকি আছে? আচ্ছা, আমার স্ত্রী শিখা কেমন আছে? আর ও ও ওরকম করছিল কেন, সেটা বলতে পারবেন? ডেলিভারির পর ওরকম খিচুনি অনেকেরই ওঠে, তাতে ভুলও বকে অনেকে। সবটাই শারীরিক আর মানসিক দুর্বলতা, এতে ভূত প্রেতের কোনো ব্যাপার নেই। আপনি আর একটাও কথা না বলে একটু চুপ করে শুয়ে থাকুন তো। সে চোখ বন্ধ করল। তার চোখের সামনে ভেসে উঠল বড় মামার মুখটা। এই মুহূর্ততে বড় মামাকেই ভীষণ প্রয়োজন। মামাই পারে এসবের উত্তর দিতে। মাথার ভেতর কেবল ঘুরপাক খাচ্ছে, এর থেকে মুক্তির পথ তাকে খুঁজে বের করতেই হবে। এভাবে শুয়ে থাকলে চোখের সামনে সব কিছু মিশে যাবে মাটিতে। মিনিট 5 পর সিস্টার তাকে এসে বললেন, এই যে চোখ খুলুন, এই ওষুধটা খেয়ে নিন। খাচ্ছি, একটু পরেই খাচ্ছি। গলাটা কেমন কেমন যেন বন্ধ হয়ে আসছে। ওকে খেয়ে নেবেন অবশ্যই। ওষুধ খেলে আপনার সব সমস্যা কেটে যাবে, ঠিক আছে? একটু পরে খাচ্ছি। সিস্টার বেরিয়ে গেল রুম থেকে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে এক ছুট্টে গেল শিখার রুমের দিকে। গিয়ে দেখল শিখা এবং তার মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। ঘড়িতে তখন রাত 9টা বেজে 15 দেখাচ্ছে। এক ছুট্টে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল বড় মামার খোঁজে। কিন্তু বড় মামাকে কোথায় খুঁজবে? ঠাঁই ঠিকানা সে কিচ্ছু জানে না। আর কিভাবে যে মামার কাছ থেকে দুলারি মুক্তি পেল সেও সে জানে না। বড় মামা এখন তন্ত্র সাধনায়, খুব বড় একজন তান্ত্রিক, শ্মশানচারী। এই সবের উত্তর খুঁজতে খুঁজতে ভবঘুরের মতো ঘুরতে থাকলো সে। শুনশান রাস্তাঘাট, শ্মশান, চারিদিক। এরপর এসে পৌঁছয় শ্রীশনগরের শ্মশান ঘাটে। আর সেখানে সেই দেখা হয় ননী কাপালিকের সঙ্গে।
বড় মামার মুখে ওর নাম সে শুনেছিল। ননী কাপালিককে বড় মামার কথা বলতেই তিনি চিনতে পারলেন। তারপর রূপেশ সমস্ত কথা তাকে খুলে বলতেই তিনি বললেন, এখান থেকে সোজা হেঁটে চলে যা পশ্চিম দিকে। ওখানে নিরিবিলি পরিবেশে এক অল্প বয়স্ক দম্পতির বাস। ওদের ঘরেই দেখা পাবি দুলারির। ঘাবড়াস না, ঠিক সময় আমার কাছে এসেছিস, ব্যবস্থা একটা হবেই। আর শোন, পথে যেতে যেতে পেছন ফিরে চাইবি না একদম। এরপর ননী কাপালিকের কথা মতো এই আপনার বাড়ির সন্ধান পেলাম। তারপর থেকে রাত নামলেই দুলারিকে খুঁজে বেড়াচ্ছি আমি। আমি জানি ও ঠিক আসবে এখানে, ও এখানে আসবেই। রূপেশের সমস্ত বক্তব্য শুনে সনতের মনে হলো নিশ্চয়ই বেটা তাবিজ কবজ বা পাথরের ব্যবসা ভেদে তাদেরকে জড়াতে চাইছে, নয়তো ওর মাথাটা এক্কেবারে খারাপ। কারণ এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা এখন আর এই শিক্ষিত মানুষজনেদের কাছে চলে না। সনতের স্ত্রী রূপসা একটু একটু করে রূপেশের কথাবার্তার জালে জড়িয়ে পড়ছে। ও সামান্য ভীত হয়ে জিজ্ঞাসা করল, এখন তাহলে আমাদের কি করণীয়? এর থেকে বাঁচার একটাও কি উপায় নেই? আছে, এর থেকে বাঁচার উপায় আছে। শ্রীশনগরে শ্মশানে কিছুদিনের জন্য ডেরা দিয়েছে ননী কাপালিক। ওর শরণাপন্ন হওয়া ছাড়া মুক্তির কোনো পথ নেই। আমার বড় মামার মুখে শুনেছিলাম ও ননী খেতে বড় ভালোবাসে, তাই দেখা করতে যাওয়ার সময় সাথে করে একদলা ননী নিয়ে যাবেন। সনত মনে মনে ভাবল, সেই এতক্ষণ যা আন্দাজ করেছিল সেটাই সত্য হলো। রূপেশ তাদের কাপালিকের কাছে যাবার পরামর্শ করল। এর পরেই আসবে তাবিজ আর কবজ কিংবা যাগযজ্ঞের প্রসঙ্গ, অর্থাৎ বিস্তর একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে। এবার মনে হলো রূপেশ নিশ্চয়ই ননী কাপালিকের হয়ে কাজ করে। বাড়ি বাড়ি ঘুরে এভাবে মানুষকে ভয়ের ফাঁদে ফেলে ননী কাপালিকের কাছে পাঠায় ইত্যাদি ইত্যাদি। সে এবার নিজেকে থামিয়ে রাখতে পারছে না আর। তুমি এসো ভাই, তোমার চালাকি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ভয়কে আশ্রয় করে বিরাট ব্যবসা ফেঁদেছ, হ্যাঁ তাই না? ব্যবসার আইডিয়াটা বেশ নতুন, তবে আমার কাছে এসব চলবে না বাপু। তুমি যাও 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 যাও, অন্য কোথাও দেখো গিয়ে। আমাকে বোকা বানানো। রূপেশের মুখটা একেবারে কাঁচুমাচু হয়ে গেল। সে শটান উঠে পড়ল। অবিশ্বাস করছেন? বেশ ভালো, কিন্তু একটা সময় আসবে যখন আমার কথাই প্রথমে আপনার মনে পড়বে। আগে ভাগে সাবধান করতে এসেছিলাম, শুনলেন না। আমি কিন্তু এই সুযোগটাও পাইনি, আর ক্ষতিটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। টাকার আমার প্রয়োজন নেই যে আমি ব্যবসা ফাঁদাতে আসব। আমি চাকুরিজীবী মানুষ, কিন্তু না থাক, আমার একটা কথাও তো আর আপনি বিশ্বাস করবেন না। কোনো কথা না বলেই রূপেশ বাড়ি থেকে বেরিয়ে এলো। রূপসার মুখে ফুটে উঠেছে একটা থমথমে ভাব। খাঁচায় বন্দি কাকটা বিশ্রী রকমের একটা চিৎকার করে উঠল। এই ঘটনার দিন দুয়েক পর মাঝরাত্রে একটা তীক্ষ্ণ শব্দ শুনে বিছানায় ধড়ফড়িয়ে উঠে বসল সনত। খুব সম্ভবত কাঁচ ভাঙার শব্দ। নাইট বাল্বের নীলচে আলো খেলা করছে গোটা ঘরময়। ঝকঝকে আকাশে উজ্জ্বল চাঁদের আলো জানালার ফাঁক ফোকর দিয়ে ঘরের মেঝেতে এসে পড়েছে। একটা মায়াবী নেশা ধরানো পরিবেশ তৈরি হয়েছে গোটা ঘরের মধ্যটায়। ঘুম জড়ানো চোখে চেয়ে দেখে পাশে রূপসা নেই। সনদ বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে দেখল দেওয়াল ঘড়িটা মেঝেতে পড়ে ভেঙে গেছে।
ইলেকট্রিকের বড় আলোটার সুইচটা দিতেই আলোটা মৃদু মৃদু কাঁপতে কাঁপতে নিভে গেল। অর্থাৎ সেটা বিগড়েছে। নাইট বাল্বেরই এখন সম্বল। বাইরে যাবার দরজা তো বন্ধ, তাহলে ও গেল কোথায়? এবার সে রূপসার নাম ধরে বারবার ডাক দিল, রূপসা, এই রূপসা, রূপসা, কোথায় গেলে? এই রূপসা, রূপসা। কোনো উত্তর এলো না। কাকটা খাঁচার ভেতরে গুটিসুটি মেরে পড়ে আছে। কিছুক্ষণ এক্কেবারে নিস্তব্ধ। তারও কয়েক সেকেন্ড পর হঠাৎ শুরু হলো, তবে সেটা রূপসার গলা নয়, অন্য কারো কণ্ঠস্বর। এরকম শব্দে আজ অব্দি কাউকে হাসতে শোনেনি সে। কুৎসিত হাসির আওয়াজটা আসছে ওই বাড়ির বারান্দা থেকে। কিন্তু একটু আগেই তো বারান্দা থেকে সে ঘুরে এলো, তখন কাউকে তো সে দেখতে পায়নি ওখানে। তবে এ কার হাসির শব্দ আসছে? আর রূপসাই বা গেল কোথায়? সে একটু নিজেকে সামলে নিয়ে রূপসাকে আবার ডাক দিল, রূপসা, এই রূপসা, রূপসা, এই রূপসা, কোথায় গেলে তুমি? হাসির শব্দটা এবার হঠাৎ করেই থেমে গেল। তারপর একটা ভয়ানক কুৎসিত স্বরে জবাব এলো, রূপসার বদলে এ কে কথা বলছে? মনের মধ্যে কৌতূহল নিয়ে সে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কয়েক সেকেন্ড পর দেখল একটা মাথা দরজার ওপর দিয়ে উঁকি দিচ্ছে উল্টোভাবে। চুলগুলো ঝুলে রয়েছে মেঝের দিকে। একে আর এভাবে ঝুলে রয়েছে কিভাবে? বুকের ভেতরটা হঠাৎ করে তার ধড়ফড় করে উঠল। রূপসা দরজা দিয়ে ভেতরে আসছে। এ কাকে দেখছে সে? রূপসা বন্ধ দরজার ভেতর দিয়ে দেয়াল সেটে সরীসৃপের মতো ঘরের ভেতর ঢুকল। তারপর তার দিকে তাকিয়ে সে বিভৎস কুৎসিত হাসিটা হেসে উঠল আবার। তার চোখ দুটো সাদা স্ফটিকের মতো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে সে তার দুটো হাত আর পা দিয়ে দেওয়াল আঁকড়ে ধরে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো, ঠিক যেন একটা টিকটিকির মতো। তার বুকের ভেতর তখন হাঁপড় চলছে। এক মুহূর্তে শরীরের সব রক্ত যেন গলে জল হয়ে গেল। সামান্যটুকু নড়বার শক্তি হারিয়ে ফেলেছে সনদ। রূপসা ঠিক আগের মতোই দেওয়াল বেয়ে দরজার ওপর থেকে
বন্ধ দরজার ভেতর দিয়েই এ ঘর থেকে সে ঘর, সে ঘর থেকে এ ঘর ঘুরে বেড়াচ্ছে, বীভৎস ভঙ্গিমায় হাসছে, আর দেওয়ালে টাঙানো ছবিগুলো তুলে তুলে আছড়ে মাটিতে ফেলছে। কি বিভৎস, কি বিভীষিকাময় এ দৃশ্য! উত্তেজনায় মাথার শিরাগুলো যেন দপদপ করছে সনতের। কতক্ষণ এই ঘটনা চলেছিল সে জানে না, কারণ কোনো রূপ বাহ্যিক জ্ঞান এখন তার নেই। খানিক বাদে রূপসা ছাদ থেকে তার মুখোমুখি উল্টোভাবে ঝুলে দাঁড়ালো। ওর মাথার ঘন চুলগুলো তাকে ছুঁতে আসছে। সে বিস্ফারিত চোখ নিয়ে চেয়ে আছে রূপসার মুখের দিকে। রূপসার মুখ ধীরে ধীরে বিকৃত আকার ধারণ করছে। তার ঠোঁটে তখনও সেই কুৎসিত হাসিটা খেলা করছে। কি আশ্চর্য রকম ভাবে ওর ঠোঁট দুটো সেলাই করা, আর জোর করে হাসির কারণে ঠোঁটের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে একটা বীভৎস শব্দ করে। গলার কাছে চেরা দাগ, আর তার থেকে শীতল গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে তার সর্বাঙ্গে। একে রূপসার মুখের আদলে এই ভয়ানক রূপে কাকে দেখছে সে? তার শির দাঁড়ায় একটা কাঁপুনি এলো। সে ভয়ার্ত কণ্ঠে সমস্ত সাহস জোগাড় করে বলে ফেলল, রূপসা, এসব কি হচ্ছে রূপসা? আরে এসব কি হচ্ছে? তোমার তোমার এরকম অবস্থা কি করে হলো রূপসা? রূপসা, আমার ভয় করছে রূপসা। এসব কি করছো রূপসা তুমি? আমার ভয় করছে। হাসিটা থামলো। তারপর ক্রূরভাবে একবার হুঙ্কার দিয়ে সে বলল, আমি নিতে এসেছি, চলে যায় এখান থেকে। এখন থেকে আমার সঙ্গেই থাক, নিজের ভালো চাস তো চলে যায় এখান থেকে। তোর রক্ত খাবো আর বৌদিমণি দুজন মিলে। কথা বলার সময় মুখের সেলাই কেটে গিয়ে মাংসের টুকরোগুলো ছিটকে পড়তে লাগলো। আতঙ্কে হাড় হিম হয়ে এসছে তার, শরীর যেন অবশ হয়ে আসছে। এ কোন লোকে উপস্থিত হয়ে পড়েছে সে? এসব কি ঘটে চলেছে তার সঙ্গে? রূপসার এই ভয়ঙ্কর রূপ হলো কিভাবে? এই সমস্ত কথা তার মাথার ভেতর তোলপাড় করে চলেছে, কিন্তু কিছু করার মতো তার কোনো সামর্থ্য এই মুহূর্তে তার নেই। বন্দি করে রেখেছিল ওই তান্ত্রিক। আমি বৌদিমণিকে দেখিনি, কষ্ট পেয়েছি আমি। ওই তান্ত্রিক আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু পারেনি আমাকে আটকাতে। আমি ঠিক এসেছি আমার বৌদিমণির কাছে, ওকেও শেষ করেছি, এবার তোকেও শেষ করব। আমার আর বৌদিমণির মাঝখানে যে আসবে তোকে শেষ করবো আমি। আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না আমার বৌদিমণিকে ছিনিয়ে নিতে আমার কাছ থেকে।
তার আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই। ভয় তাকে সম্পূর্ণ গিলে ফেলেছে। ঘরের ভেতর নীলচে আলোটা হঠাৎ জমাট অন্ধকার হয়ে ধরা পড়ল তার চোখের সামনে। সে তৎক্ষণাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। চোখটা যখন খুলল তখন কানে এলো কয়েকটা নিশাচর পাখির ক্ষুধার্ত ডাক। অন্ধকার এখনো কাটেনি। সম্বিত ফিরে আসতেই সে দেওয়াল আর ছাদের দিকে পাগলের মতো খুঁজে চলেছে রূপসাকে, কিন্তু সে নেই। দ্রুত উঠে এ ঘরে সে ঘরে সমস্ত ছাদ দেওয়াল খুঁজে কোথাও পেল না তাকে। আতঙ্ক শিরায় শিরায় বাসা বাঁধতে শুরু করেছে তার। বুক ভাঙা কান্না এলো এবার। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। আচমকা মনে পড়ল রূপেশের কথা। অর্থাৎ সে ঠিকই বলেছিল, দুলারি এসেছে, ও আবার এসেছে। এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র ননী কাপালিক। এই মুহূর্তে ননী কাপালিকের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ রূপেশের বড় মামাকে দুলারি যে মেরে ফেলেছে সে কথা দুলারি নিজেই জানিয়েছে। এই খবরটা রূপেশ জানে না। এরপর সনদ টেবিলের ড্রয়ার থেকে টর্চটা হাতে নিয়ে উত্তেজিত হয়ে ছুটতে বাইরে বেরোতে যাবার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। দরজাটা হাট করে খোলা, তার মানে দুলারি রূপসাকে টেনে নিয়ে বাইরে গেছে কোথাও। কিন্তু কিন্তু কোথায় গেছে? রূপসার কিছু হয়নি তো? এই কথাটা মনে আসতেই বুকের ভেতরটা কেমন খচ করে উঠল তার। খুব ধীরে ধীরে বাইরে এসে কিছু নজরে পড়ল না। চতুর্দিক নিস্তব্ধ। বড় বড় গাছের ওপরের দিকে টর্চের আলো ফেলে দুলারিকে খুঁজে চলল সে, কিন্তু কিছুই চোখে পড়ছে না। জঙ্গল ঝোপঝাড় কোথাও কিচ্ছু নেই। সামনের দিকে এগোতে যাবে এমন সময় কানে এলো একটা ছলাৎ ছলাৎ শব্দ। একটু কান খাড়া করে সনদ শুনবার চেষ্টা করল। সামনের জলাশয় থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দটা আসছে। জলাশয়ের ধারে জমাট কালো অন্ধকার। জোনাকিরা মিটমিট করছে চতুর্দিকে। আদৌ সেগুলো হিংস্র কোনো শিকারীর চোখ কিনা সে জানে না। তবে কি তার ইন্দ্রিয় তাকে ধোঁকা দিয়ে চলেছে, নাকি মস্তিষ্ক এই ভয়াল পরিস্থিতির মধ্যে বিভ্রম সৃষ্টি করেছে? আরও কিছুটা এগিয়ে গেল সে। তারপর হাতের টর্চ লাইটের আলোটা জলের দিকে ফেলে সে চেয়ে রইল। পর মুহূর্তেই বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল তার। হঠাৎ দেখল একটা মাথা জলের তলা থেকে উঠে পুনরায় আবার ডুবে গেল, আর তার সঙ্গে জলের সেই ছলাৎ ছলাৎ শব্দ। সে টর্চের তীব্র আলোটা সেদিকেই ফেলে রাখল। এবার অন্য জায়গায় মাথাটা উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে সে চিৎকার করে বলল, রূপসা, এই রূপসা, রূপসা ফিরে এসো, ফিরে এসো বলছি, আমার দিকে তাকাও। এই রূপসা, তুমি ফিরে এসো, দুলারি আবার এসেছে। ওর হাত থেকে আমাদের বাঁচতেই হবে, ওর হাত থেকে আমাদের বাঁচতেই হবে। তুমি একটু সাহস করে আমার কাছে ফিরে এসো, একটু ফিরে এসো প্লিজ। রূপসা, ওর থেকে নিজেদের সরিয়ে ফেলতে হবে রূপসা। ও আমার থেকে তোমাকে আলাদা করতে চাইছে, ও তোমার শরীরে বাসা বেঁধেছে। রূপসা, ফিরে এসো, ফিরে এসো রূপসা, ফিরে এসো। এরপর রূপসার দেহটা সোজা জলের তলা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল জলাশয়ের একদম মাঝ বরাবর। তারপর ঝড়ের গতিতে এসে ভেসে সামনে এসে দাঁড়ালো, আর
ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই আবার এসেছিস, আবার পিছু নিয়েছিস আমার আর বৌদিমণি। ওকে আমি বারণ করেছিলাম না, হ্যাঁ? শুনলি না তো আমার কথা? এবার তোর কি হাল করলাম। এরপরেই দুলারি তাকে মাথার চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলল তার ঘরের দিকে। এক মুহূর্তেই হাতের টর্চ লাইটটা ছিটকে পড়ল জলে। তারপর আলোটা তলিয়ে গেল জলের অতলে। দুলারির অশারীরিক শক্তির কাছে একটা শুকনো পাতার মতো বাতাসে ভেসে চলল সে। ভয় আর যন্ত্রণায় আর্তনাদ করা ছাড়া আর তেমন কিছুই করার নেই তার। ঘরের ভেতর ঢুকে শোবার ঘরের দেওয়ালে আটকানো বড় আয়নাটার সামনে তাকে এনে ছুঁড়ে ফেলল। তারপর সে আবার গর্জে উঠল। তুই এখানেই বললি, কেউ জানবে না, কেউ বুঝবে না তুই কোথায়, বুঝেও পাবে না। এই অন্ধকারে মরবি তুই। আমি তোকে খাবো। আবার নারকীয় তীক্ষ্ণ হাসির শব্দ। তারপর তাকে আয়নার কাঁচের মধ্যে ঠেলে দিতেই সে আঘাতের ভয়ে আর্তনাদ করে উঠল। কিন্তু কিন্তু কি আশ্চর্যভাবে সেই কাঁচের সঙ্গে তার শরীরের কোনো অংশে ধাক্কাই লাগলো না। তার বদলে সে একটা নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে এসে পড়ল। নিজেকে অন্ধ মনে হচ্ছে এখন তার। নিজেই নিজেকে দেখতে পাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে যেন। একটুখানি শ্বাস গ্রহণের জন্য শরীরটা যেন ছটপট করছে তার। আলো বাতাসহীন অনন্ত মহাশূন্যে তাকে বন্দি করে দিল দুলারি। কোথাও পালাবার আর পথ নেই, আলোক বিন্দু নেই। এ যেন নরকের থেকেও ভয়ানক। পাঁজর ভেঙে কান্না এলো তার। রূপসার জন্য দুশ্চিন্তায় মাথাটা ফেটে পড়তে চাইছে যেন তার। ঈশ্বর, আমার কি পরিণতি হলো! এই মায়াবী পিশাচের সামনে আমি খড়কুটো মাত্র। আমি বড় হয়ে গেলাম। কিভাবে ওর সঙ্গে মোকাবিলা করব? আমাকে রক্ষা করো ঈশ্বর, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আচমকাই একটা কাঁচ ভাঙার শব্দ। সঙ্গে সঙ্গে আলোর একটা তীক্ষ্ণ স্রোত চোখে এসে পড়ল। আলোটা এক মুহূর্তের জন্য সেই মহাকালের কালিমায় প্রবেশ করেই হারিয়ে গেল। আর তার যেন ধরে প্রাণ এলো। বুক ভরা শ্বাস নিয়ে আলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এটা করা ছাড়া তার আর শরীরে কোনো শক্তি নেই। মুহূর্তে আলো ভেদ করে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল। অনেকক্ষণ অন্ধকারে থাকার জন্য এই সামান্য আলোতেও তার চোখটা যেন ধাঁধিয়ে যাচ্ছিল। সে মরিয়া হয়ে চিৎকার করে বলল, কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, বাঁচাও আমাকে, কে আছো? একটা হাত এগিয়ে এলো তার সামনে। সেই হাতখানি ধরতেই তাকে টেনে নিল অন্ধকার জগৎ থেকে আলোর জগতে। এবার তাকে স্পষ্ট দেখতে পেয়েছে সে। সেই আগন্তুক হলো রূপেশ। সে এসেছিল, রূপেশ সে এসেছিল। দুলারি আবার এসেছিল। আমার স্ত্রী রূপসাকে টেনে নিয়ে গেছে। তুমি 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 ঠিক বলেছিলে রূপেশ। আমাদের ঘোর বিপদ। আমাকে ক্ষমা করো ভাই, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম। আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও রূপেশ। রূপসাকে ও মেরে ফেলবে। তুমি ওকে বাঁচাও,
বাঁচাও। আপনি আপনি শক্ত হন, এভাবে ভেঙে পড়লে চলবে না। লড়াই এখনো বাকি। আর দুলারি রূপসার কোনো ক্ষতি করবে না। ও কেবল ওকে সঙ্গে নিয়ে যাবে, কারণ রূপসা তো ওর শিকার নয়, ওর সঙ্গী। তাহলে তাহলে কে তার শিকার? রূপসার গর্ভের সন্তান। কথাটা শুনে সনতের পায়ের তলার মাটি যেন সরে গেল। রূপসার গর্ভের সন্তান মানে? মানেটা খুব কঠিন সনদবাবু। দুলারি মৃত বৎসা, জীবিতকালে মৃত সন্তানের জন্ম দিয়ে লাঞ্ছিত, অপমানিত আর শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে হয়েছিল। তারপর যে বাড়িতে ও আশ্রয় নিয়েছিল সেই বাড়ির বউকে ও বৌদিমণি বলে ডাকত। খুব ভাব জমেছিল ওদের, কিন্তু কিন্তু ঘটনাচক্রে সে বাড়ির বউও মৃত সন্তানের জন্ম দেয়, যার ফলে সবার রাগ ঘৃণা গিয়ে পড়ে ওই দুলারির ওপর। আর এই কারণেই তারা তাকে প্রচণ্ড শাস্তি দিয়ে খুন করে। ওই বাড়ির বউ, যাকে ও বৌদিমণি বলতো, সেও দুলারিকে বাঁচাতে চেয়েছিল, অনেক চেষ্টাও করেছিল, কিন্তু তা পারেনি। তারপর থেকেই দুলারির আত্মা গর্ভবতী মেয়েদের মধ্যে তার ওই বৌদিমণিকে খুঁজে পায়। আর যেহেতু মৃত সন্তান জন্ম দেওয়ার দায়ে তাকে নির্মমভাবে খুন হতে হয়েছিল, সে কারণে এখন পিশাচিনী হয়ে সেই কাজটাই করে থাকে। ও ভ্রূণের গন্ধ পায় এবং তার টানেই এখানে ছুটে এসেছে। আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, সেটার খবর আপনার কাছে নেই ঠিকই, তবে দুলারি কিন্তু সেটা জেনে গেছে। সনতের কপালে ভাঁজ পড়ল। তার সঙ্গে মনের মধ্যে জমা হলো দুলারির প্রতি ঘৃণা ও ক্ষোভ। জীবন থাকতে রূপসার কোনো ক্ষতি ওকে করতে দেবে না সে। আমাদের আমাদের এখন কি করণীয় ভাই? আমি ননিকা পালিকের কাছে গিয়েছিলাম। ও সমস্ত কথা শুনে আপনার বিপদের কথা বলল এবং এও বলল যে একটা আয়নায় দুলারি আপনাকে বন্দি করে রেখেছে। এখন আমাদের দুজনেরই উচিত ননী কাপালিকের শরণাপন্ন হওয়া। আর সময় নষ্ট না করে সনত আর রূপেশ ছুটে গেল শ্রীশনগরের শ্মশানঘাটে ননী কাপালিকের খোঁজে। রূপেশের কথা মতো রাস্তা থেকে সঙ্গে নিল একদলা ননী। শ্মশানে পৌঁছে দেখে নির্জন জ্যোৎস্না ভরা শ্মশানে ধুনি জেলে বসে রয়েছেন ননী কাপালিক। কোমর অবধি ছড়ানো তার জটা, পরনে কৌপিন, সর্বাঙ্গে চিতাভস্য। তাদের আসতে দেখে তিনি বললেন, বমকাল! আকাশ জুড়ে দিব্যি চাঁদের আলো, কিন্তু মাটিতে তোদের ছায়া পড়ছে না কেন? না, এ লক্ষণ তো ভালো নয়। আয় 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 কাছে বাবা, আয়, বাবা আমাদের কাছে বাঁচান আয়। বাবা। আমি তো আপনাকে সব কিছুই বলেছি। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন বাবা, আমাদের বাঁচান বাবা, রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা ননী করুন বাবা। কাপালিক ধুনিতে কাঠ গুঁজে দিতে দিতে বললেন, ছায়া চুরি করে নিয়ে গেছে তোদের দুজনের ওই ভূতনি দুলারি। আমার কাছে আসতে দেরি করে ফেলেছিস ঠিকই, তবে ভয় নেই, চিন্তা নেই, চিন্তা নেই, আমি আছি। ননী কাপালিকের কাছ থেকে আজ পর্যন্ত কেউ শুকনো বুগড়ি ফিরে যায়নি কখনো। নিশ্চিন্ত থাক, নিশ্চিন্ত থাক, আমি তো আছি, আমি তো আছি, ননী কাপালিক আছে। তাদের সঙ্গে আনা একদলা ননী কাপালিকের সামনে ধরতেই সেটা হাত থেকে নিয়ে ঝুলি থেকে একটা সাদা ধবধবে করটি বার করে তার মধ্যে রাখলেন। তারপর সেখান থেকে সমস্ত ননীটা পরম তৃপ্তি ভরে খেলেন। আর তারপর একটা ঢেকুর তুললেন তিনি। জিভ দিয়ে করটির ভেতরটা চেটে নিয়ে বললেন, নিজের ছায়া মানে বুঝিস? সনত আর রূপেশ দুজনেই মাথা নেড়ে জবাব দিল, না। মূর্খ, সংসার করছিস আর এটা জানিস না? ঘরময় তোর সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়ায় কে? তোদের দুজনের স্ত্রী। বিপদটা ওদেরই বেশি। তোদের দুজনের কপালে প্রেত যোগ আছে।
আর সে কারণেই ভুগছে তোদের স্ত্রীরা। যাগে, সেসব কথা ছাড়। এখন কথা হলো, রাত ফুরোতে আর বেশি দেরি নেই। এসব কাজ রাতের অন্ধকারে ছাড়া হয় না রে। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। কি করবেন বাবা, কি করবেন বাবা? সব সাধনে বসব। যে ভয়ানক বিপদ বাঁধিয়েছিস তাতে এছাড়া উপায় নেই। সব সাধনের ফলে পাওয়া ফল থেকেই তোদের মুক্তি দেব। অবশ্য এছাড়াও আরও কিছু রাস্তা আছে। আগে সব সাধন দিয়ে শুরুটা করি, তারপর দেখা যাক কি করা যায়। আমার স্ত্রীর শিখার দুলারির নামে গাত্র বন্ধন করে দিয়েছিল আমার বড় মামা, তবুও দুলারিকে আটকানো যায়নি। সেসব এভাবে বলা যায় না, কি থেকে কি হয়েছে। আমি আগে সব সাধনে বসি, তারপর সব কিছু জবাব পাবি। তোরা এক কাজ কর, দুজনে ওই নদীর জলে চটপট ডুব দিয়ে দেখি। খুব খারাপ আত্মার কবলে পড়েছিস। সব কিছু নিয়ম মাফিক করতে হবে, কোনো ত্রুটি রাখা যাবে না, কিচ্ছু না। দুজনে তার কথা মতো ছুটতে গিয়ে নদীর জলে ডুব দিয়ে এলো। ঠান্ডায় শরীরটা তাদের ঠক ঠক করে কাঁপছে। যা ওই পশ্চিম দিকে যা, দেখবি একটা চিতার ছাই এখনো গরম হয়ে আছে। ওর প্রলেপ সর্বাঙ্গে দিয়ে বমকালে। চাঁদের আলোয় অন্ধকার ভেদ করে পশ্চিম দিকে খানিকটা এগিয়ে যেতে দেখল সদ্য জ্বালানো চিতার ছাই বিছিয়ে রয়েছে। মুঠো করে সেই উষ্ণ ছাই তুলে নিয়ে সর্বাঙ্গে প্রলেপ দিয়ে ফিরে এলো ননী কাপালিকের সামনে। আমি একটু আসছি, বুঝলি? তোরা এখানে বস, ধুনিতে কাঠ গুজে দিতে থাকবি, আগুন যেন না নেভে। বমকালে। কাপালিক কথা শেষ করে দূরে অন্ধকারে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। সনত আর রূপেশ নির্জন থমথমে শ্মশানে বসে নির্বাক হয়ে ধুনির আগুনে কাঠের টুকরো সমানে দিয়ে চলেছে। চতুর্দিক এক্কেবারে নিস্তব্ধ। গাছের সামান্য শুকনো পাতা পড়ার শব্দ কানে আসছে তাদের। তারা দুজনে এর ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। মাঝে মধ্যেই চমকে উঠছে তারা। আকাশ পথে ভেসে আসছে নিশাচর প্রাণীর শব্দ। ঝোপঝাড় থেকে আসছে পোকামাকড়ের চিৎকার। খানিকটা দূরেই শেয়ালের দল মাঝে মধ্যেই ডেকে উঠছে। সেই ডাক সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে তাদের। নিজেদের হৃৎপিণ্ডের শব্দ যেন নিজেরাই শুনতে পাচ্ছে। অনেকক্ষণ ননী কাপালিকের দেখা নেই। মাথা ঘুরিয়ে খোঁজার চেষ্টা করেও দৃষ্টি খুব বেশি দূর যাচ্ছে না। ধুনির আগুন ছেড়ে উঠবার সাহস এখন দুজনের কারোর মধ্যে নেই। যতটুকু দৃষ্টি যাচ্ছে তাতে নজরে পড়ছে ভাঙা মাটির হাঁড়ি, মরার পরিত্যক্ত কাপড় চোপড়, ছেঁড়া মাদুর, কাঁচা বাঁশ আর আধ পোড়া কাঠ। শ্মশানে একটা হালকা বাতাসের স্রোত খেলা করছে, আর সেই হাওয়ায় পচা মাংসের উৎকট গন্ধটা নাকে আসছে তাদের। আর তাতেই পাকস্থলী যেন মোচড় দিয়ে উঠছে তাদের। ধীরে ধীরে দুর্গন্ধটা যেন একটু একটু করে বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই তাদের কানে এলো দ্রুত এবং ভারী পায়ে কারো একটা এগিয়ে আসার শব্দ। সনতার রূপেশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে তখন। হৃৎস্পন্দনটা তখন একটু বেড়ে গেছে। হঠাৎ নজরে পড়ল অন্ধকার ঠেলে বেরিয়ে আসছেন ননী কাপালিক, আর ওনার কাঁধে আরেকজন। দৃশ্যটা দেখে দুজনে একেবারে স্তম্ভিত হয়ে গেল আর তড়াক করে উঠে দাঁড়ালো। এ কাকে ধরে আনছেন ননী কাপালিক?
ননী কাপালিক হাসতে হাসতে কাছে এগিয়ে এলেন। একটা জলে ডুবে ফুলে ঢোল হওয়া পচা থুসথুসে মেয়ের লাশ ধুনির পাশে নামিয়ে রাখলেন। তারপর তাদের দিকে তাকিয়ে বললেন, বাপরে, খুব চরকির মতো জলে ঘুরালি রে মা, খুব চরকির মতো ঝরালি। বাবা। তারপর কোমরের ছোট্ট বস্ত্রে গুঁজে রাখা একটা পচা মাছ তিনি বের করলেন আর লাশের পাশে রাখলেন। সব সাধন করব তো একটা মরার তো প্রয়োজন। বিকেলবেলা দেখেছিলাম নদীর পাড়ে এই মেয়েটার লাশ এসে আটকেছে। এখন গিয়ে টেনে আনতে গিয়ে দেখি সে পুনরায় আবার জলের তোড়ে ভেসে চলেছে। জীবিত কালে ভালো হোক কি মন্দ হোক, ছিল মেয়ে মানুষ তো, কিন্তু এখন তো মরেছে। হয়তো ওর আত্মা দেহের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। এখনো দেহের মায়া ছাড়তে পারেনি। আমি দেহটা নিতে গেছি বলে আমাকে ডুবিয়ে মারতে চাই জলে, কিন্তু আমার নাম ননী কাপালে বাবা কালে। সেই মাঝ নদী থেকে টেনে আনলাম দেহটাকে। চারিদিকটা একেবারে পচা গন্ধে মম করছে। সনত আর রূপেশ তাদের নাক চেপে ধরল। এই দুর্গন্ধে তাদের যেন বমি হয়ে যাওয়ার জোগাড়। ঘেন্না নয়, ঘেন্না নয়, ভক্তি করো। এই মেয়ের দেহই তোদের মুক্তির সহায়ক। এ পূজা পাওয়ার যোগ্য, ঘৃণা নয়। বম্ব কালে। সনত লাশটার দিকে চেয়ে দেখল বিভৎস রূপ নিয়ে এসে পড়ে আছে। সর্বাঙ্গ ফুলে 5 গুণ আকার নিয়েছে। বয়সটা বোঝার উপায় নেই, তবে পরনে সাদা শাড়ি। খুব সম্ভবত মেয়েটি বিধবা। মাথায় লম্বা ঝাঁকড়া চুল, জায়গায় জায়গায় আবার উঠেও গিয়েছে। গায়ের চামড়া সাদা ফ্যাকাশে, দুটো চোখ ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, আর মুখটা হাঁ করা। গায়ের মাংস জায়গায় জায়গায় খুবলে খেয়েছে জলজ প্রাণীরা। শরীরের হাড় বেরিয়ে পড়েছে বেশ কিছু অংশে। ননী কাপালিক মিনিট 10 জন্য আবার উধাও হলেন। তারপর সঙ্গে করে নিয়ে ফিরলেন সরু সরু গাছের শুকনো ডাল। সেইগুলোকে মাটির ওপর জড়ো করে রেখে বললেন তিনি, কাকের বাসার কাঠ, এছাড়া ধুনি আমি জানি না। সনত আর রূপেশের কাঠের পুতুলের মতো সমস্ত কিছু বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু বলা বা করার মতো কোনো উপায় ছিল না। ননী কাপালিক এবার ঝুলি থেকে এক এক করে সমস্ত দ্রব্য বার করলেন, কারণ তিনি যে এবার সব সাধনায় বসবেন। প্রথমে মেয়েটির পচনশীল দেহের গলায় পরানো হলো একটা রুদ্রাক্ষের মালা, আর সাথে পদ্ম বীজের মালা। কপালে লেপে দেওয়া হলো মেটে সিঁদুর। তারপর কাকের বাসার সরু কাঠগুলো দিয়ে ধুনিতে আগুন দিলেন এবং একটি আকার বানালেন। এরপর ঝুলি থেকে একে একে শ্বেত সরিষা, একটি সাদা কচুর টুকরো, একটি মরা পাখির ডানা ধুনির আগুনে নিক্ষেপ করলেন তিনি। এই সামগ্রীগুলো ছোঁড়ার সঙ্গে সঙ্গে গগন বিদারী কণ্ঠে উচ্চারণ করলেন তিনি মন্ত্র। শ্মশানের নিস্তব্ধতাকে ভেদ করে সেই মন্ত্র উচ্চারণ বুঝি ভেসে চলল অন্য কোনো লোকে। প্রায় মিনিট 10 এই প্রক্রিয়া চলার পর পচা মাছের টুকরোটা মৃতদেহের হাঁ করা সেই মুখের ভেতর ঠেলে প্রায় অর্ধেকটা ঢুকিয়ে লাশের ওপর চড়ে বসলেন ননী কাপালিক। লাশের ওপর পদ্মাসনে চোখ বন্ধ করে বসতেই ননী কাপালিকের দেহের ওজনের ভারে একটা মচ করে শব্দ হলো এবং কিছুটা দেহের পচা রস গড়িয়ে মাটিতে মিশল। সনত আর রূপেশ অতি দ্রুত বেগে হৃৎকম্পন নিয়ে চেয়ে আছে ওই দৃশ্যের দিকে।
কতক্ষণ যে এই কাণ্ড কারখানা চলছে তারা কেউই জানে না। আকাশের বুক থেকে চাঁদ অনেকটা মাটির কাছাকাছি নেমে এসেছে। রাত বোধহয় ফুরিয়ে এলো। আচমকা দেখে ননী কাপালিক তড়াক করে এক লাফ দিয়ে নামলো মৃতদেহ থেকে। তারাও তৎক্ষণাৎ উত্তেজনা আর ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে। ননী কাপালিকের দৃষ্টি লাশের দিকে। তারা দুজনে সেই দিকে তাকিয়ে যে দৃশ্য দেখল তাতে পাঁজর ভয়ে আলগা হয়ে যাওয়ার জোগাড়। দেখল পচা লাশটা নড়ছে। তারপর অল্প অল্প করে মুখে গুঁজে দেওয়া সেই পচা মাছটা প্রায় একেবারে গিলে ফেলল। এই অবধি দৃশ্যটা সহ্য করা যাচ্ছিল, কিন্তু এরপরে যা ঘটল তাতে তাদের হৃৎপিণ্ডটা একেবারে খিল ধরে গেল মনে হয়। আতঙ্ক আর বিস্ফারিত চোখ নিয়ে দেখল পচনশীল লাশটা মাজা অবধি নিজেকে তুলে একেবারে শটান উঠে বসল। তারপর ঠিকরে বেরিয়ে আসা চোখগুলো ঘুরিয়ে এদিক ওদিক ভালো করে চাইল। সর্বাঙ্গে কালঘাম ঝরিয়ে তাদের দুজনের প্রাণ পাখি যেন খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জোগাড়। আর অপরদিকে ননী কাপালিক হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কে রে তুই? ননী কাপালিকের সাধনায় বাধা দিস? এত সাহস তো বন্দুকালে! মেয়েটির মৃতদেহ মুখ হাঁ করে পুরুষের কণ্ঠে হঠাৎ বলে উঠল, রূপু, আমি তোর বড় মামা। বড় মামা? তুমি তুমি কোথায়? কোথায় তুমি? বড় মামা, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? বড় মামা, কোথায় তুমি? আমাকে আর দেখতে পাবি না তুই। আমি তোর আশেপাশেই ছিলাম, এখনো আছি, এই মরা মেয়েটির দেহের ভেতর। এসব কি বলছো মামা তুমি? এসব কি বলছো? হ্যাঁ রে, সত্যি কথা। আমি আর জীবিত নেই। একটা অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি। অবশ্য এখন বুঝতে পারছি সেটা অ্যাক্সিডেন্ট ছিল না মোটেই। দুলারি এসব ঘটিয়েছে। ও আর একা নেই রে, ওর সঙ্গ দিচ্ছে ওর সেই জীবিতকালের আশ্রয়দাত্রী বৌদিমণি। নিজের মৃত সন্তান জন্ম দেওয়ার পর মন মরা হয়ে পড়েছিল সে। তার উপর তার প্রিয় সখী দুলারির সঙ্গে ঘটে যাওয়া নির্মম অত্যাচার ওকে আঘাত দিয়েছিল। সেসব থেকে মুক্তি দিতে ওর বাড়ির লোক ওকে তীর্থস্থান বেড়াতে নিয়ে গিয়েছিল। কিন্তু ও ওখানে হতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতে থাকে। আমি যখন তোর বাড়ি আর শিখার গাত্রবন্ধন করে দুলারিকে বন্দি করে নিয়ে আসি, তারপর থেকে দুলারি অতৃপ্ত আত্মাকে আমার হাতের আংটির মধ্যে বন্দি করে রেখেছিলাম। কিন্তু বেশি দিন পারিনি, কারণ ওর বৌদিমণি দুলারিকে মুক্ত করার জন্য ফিরে আসে। তারপর আমাকে হত্যা করে দুলারিকে মুক্ত করে নিয়ে যায়। শিখার শরীরে যে ঢুকেছিল সে দুলারি নয় রে, সে হলো ওর বৌদিমণি। আর দুলারি ঢুকেছিল তোর কন্যার ভেতরে। এখন অবশ্য তোর মেয়েকে ছেড়ে ঢুকেছে অন্য একজন মেয়ের ভেতরে। ও পেয়েছে ভ্রূণের গন্ধ। এখন দুলারি ও তার বৌদিমণি মিলে মৃত্যুর খেলায় মেতেছে, নিজেদের দল বৃদ্ধি করছে। বড় মামার সমস্ত কথা শুনে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল রূপেশ ও সনতের। এরপর রূপেশের বড় মামা ননী কাপালিকের দিকে চেয়ে বললেন, গুরুদেব, আমাকে চিনতে পারছেন? ভুলে যাওয়ার কোনো কারণ নেই। প্রেত যোগ থেকে মুক্তির বিদ্যে আমি তোকে শিখিয়েছিলাম। হ্যাঁ গুরুদেব, কিন্তু আমি শেষ রক্ষা করতে পারিনি। মৃত্যুর পর অতৃপ্ত হয়ে ঘুরে বেড়িয়েছি। দুলারি ও তার বৌদিমণির আত্মার যাতায়াত আধার লোকের পথ ধরে। আমার কর্মফলের গুণে
আমি অতৃপ্ত হয়েও আলোর জগতে স্থান পেয়েছি। তাই ওদের আটকাবার ক্ষমতা আমার নেই। ওরা পিশাচিনী। গুরুদেব, আপনি দুলারির হাত থেকে ওদের বাঁচান। ননি কাপালিকের ডেরা এসে পড়েছে যখন, তখন তুই নিশ্চিন্তে থাক বামকালে। আমি আসি রূপু, আমি আসি। এই বলেই বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে মৃতদেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। রূপেশের চোখে তখন জল। কাঁদো কাঁদো গলায় সে বলে উঠল, বড় মামা যে আর নেই, এটা বিশ্বাস করতে পারছি না। আমাকে আমাকে খুব ভালোবাসতো বড় মামা। আমার কপালে প্রেত যোগ আছে দেখেই গৃহত্যাগী হয়েছিল, কিন্তু শুধুমাত্র আমাকে বাঁচাতে তান্ত্রিক হয়েছিল বড় মামা। শুধুমাত্র আমাকে বাঁচাতে। শুনেছি সে সব, আমার কাছে সে সব বলেছিল। তারপর কঠোর পরিশ্রম করে ওকে 10 মহাবিদ্যা আয়ত্ত করিয়েছিলাম আমি এই ননি কাপালিক। তবে ওকেও শেষ করলো ওই দুলারি। ভাবতে ভাবতে অবাক লাগছে, অবাক লাগছে। হ্যাঁ, এই কথা দুলারি আমাকে বলেছিল যে ও একটা তান্ত্রিককে শেষ করেছে। আচ্ছা, এত ক্ষমতার সাহস ওর! আজই ওর বিচার হবে ব্রহ্মকালে। এবারে ননি কাপালিক ধুনিকে মাঝখানে রেখে ধুনির একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে বৃত্ত আঁকলেন। বিড়বিড় করে মন্ত্র ফুঁকে বৃত্তের দাগের ওপর কি একটা যেন ছড়িয়ে দিলেন তিনি। বৃত্তের বাইরে রাখা হলো মৃত মেয়ের লাশটিকে। মাঝখানে রইল সনত, রূপেশ ও ননি কাপালিক। আমি ওদেরকে ডেকে এখানে হাজির করছি। তোরা কেউ এই বৃত্তের বাইরে বেরোবি না, খুব সাবধান। যা দেখবি শুনবি জেনে রাখ, সবই মায়া, সবই মায়া। ননি কাপালিক এবার তার সঙ্গের সেই কোরোটিকে মাটিতে রাখলেন। তার ওপর সিঁদুর ছড়িয়ে দিয়ে পাতলা একটা লাল শালু জড়িয়ে দিলেন। লাল শালুর ওপর একটি কড়ি আর শকুনের পালক রাখলেন তিনি। এক মুঠো শ্বেত সরিষা মুখের কাছে ধরে মন্ত্র ফুঁকলেন মিনিটখানেক ধরে। তারপর লাল শালুর ভেতরে সেটাকে রেখে গিট দিয়ে ধুনির আগুনে পোড়াতে লাগলেন সমস্ত বস্তুটাকে। একটা কালো ধোঁয়া ধুনির থেকে উঠে বাতাসে মিলিয়ে যেতে থাকলো। ননি কাপালিক এবার আমাদের দিকে চেয়ে বললেন, টোপ দিয়ে রাখলাম, ওরা আসবেই, জেনে রাখ। আমি ধূমাবতী মায়ের আরাধনায় বসলাম, তোরা সতর্ক হয়ে থাকিস। খুব সাবধান, খুব সাবধান। কথা শেষ করে কাপালিক চোখ বুঝলেন। কেবল কাপালিকের দুটো ঠোঁট অস্ফুট স্বরে কেঁপে চলেছে। মিনিট 10 পর ওপর থেকে একটা আওয়াজ শুনে সনত একবার তাকিয়ে দেখে রূপসা রূপসা গাছের মগ ডাল থেকে উল্টোভাবে নেমে আসছে। রূপেশ সেই দিকেই তাকিয়ে আছে। ধীরে ধীরে গাছ থেকে নেমে রূপসা ননি কাপালিকের কাটা গণ্ডির বাইরে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, আরে তুমি এখানে বসে কি করছো? চলো বাড়ি। আমি বাড়িতে একা বসে অপেক্ষা করছি তোমার জন্য, আর তুমি এখানে বসে আছো। এসব কি শুরু করেছো? আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? এখনই ওঠো, এসো বলছি। তারা স্পষ্ট দেখছে রূপসাকে, কিন্তু এটা ছলনা, মায়া ছাড়া আর কিছুই নয়। ননি কাপালিক সেই ইঙ্গিত তাদের পূর্বেই দিয়ে রেখেছে। দুলারি কৌশল করে তাদের ননি কাপালিকের দেওয়া গণ্ডির বাইরে টেনে আনতে চাইছে এখন। গণ্ডি পেরোলেই দুলারি ফের টেনে নিয়ে যাবে অন্ধকার জগতে। সনত কোনো উত্তর না দিয়ে বসে রইল সেখানে চুপ করে। খানিক বাদে রূপেশ বলে উঠল, না, কখনোই নয়। এ কিছুতেই
এ কিছুতেই শেখা হতে পারে না। আর ও ও আমার কন্যাও নয়, এ এ দুলারির বৌদিমণির কারবার। সনত ওর দিকে মাথা ঘুরিয়ে দেখল, ও যেদিকে চেয়ে আছে সেদিকে একজন কোলে একটা বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। ওই বাচ্চাটির হাঁ করা মুখের ভেতর পাত্র থেকে ঝিনুকে করে তরল খাবার তুলে দিচ্ছে তার মা। পাত্রের দিকে নজর পড়তেই বুকটা হঠাৎ ধড়াস করে উঠল তাদের। পাত্রের কানায় কানায় পরিপূর্ণ গাঢ় রক্ত। ছলনায় কাজ না দিলে চোখের পলকেই দুলারি আর তার সেই বৌদিমণি স্বমহিমায় ফিরে এলো। রূপসা আর শিখার রূপ পাল্টে ফুটে উঠল তাদের সেই দুই পিশাচিনীর কুৎসিত কদার্য রূপ। ওদের দীর্ঘ কালির ন্যায় মাথার চুল গাছের শেকড়ের মতো অজস্র শাখা প্রশাখায় বিভক্ত হয়ে রয়েছে। মুখের চামড়া পচনশীল, মণিহীন দুটো চোখ সাদা উজ্জ্বল পাথরের মতো যেন যেন আলো ছড়াচ্ছে। দুলারির মুখের সেলাইটা কেটে গিয়ে মুখের অর্ধেক মাংস খসে খসে পড়ছে। ওর অর্ধেক মুখ জুড়ে এখন শুধু হাড় আর উন্মুক্ত দাঁতের পাটি, যা কান অবধি ছুঁয়ে গেছে তার। ওর বৌদিমণির ঘাড় ভেঙে কাত হয়ে আছে অন্য একটা দিকে, জিভ থুতনি পর্যন্ত বেরিয়ে ঝুলছে। লিকলিকে হাতগুলো হিংস্র পশুর মতো বাঁকানো আর তীক্ষ্ণ নখযুক্ত। শূন্যে ভেসে একটা বিকট শব্দে হেসে চলেছে দুজন, আর ভয়াল দৃষ্টিতে দেখে চলেছে তাদের দুজনের দিকে। তাদের দুজনের প্রাণ তখন ওষ্ঠাগত। তখন ননিকা পালিক হঠাৎ চোখ খুলে বললেন, নরকের পিশাচ, বন্ধ কর তোদের নারকীয় ক্রিয়াকলাপ। অনেক মানুষের ক্ষতি করেছিস, আর এই দুষ্কর্মের জন্যই তোদের মুক্তি হয়নি। মৃত্যুলীলা মাতিয়ে চলেছিস। আমি বলছি বন্ধ করে সব, ফিরে যা অন্ধকার জগতে। বুম কালে একটাকে শেষ করেছি, তোকেও শেষ তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করবি? দাঁড়া দাঁড়া, তোকে নরক যন্ত্রণা ভোগ করাচ্ছি এখনই। দাঁড়া, ভোগ করাচ্ছি। করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই আমাদের। তোর কোনো ক্ষমতা নেই। যা, ভাগ এখান থেকে, ভাগ, নইলে তোর রক্ত খেয়ে আমাদের পিপাসা মেটাবো। অনেকদিন তাজা মানুষের রক্ত মাংস কিচ্ছু পাইনি। আজ আমাদের সেই স্বাদ মেটাবো, তোকে শেষ করে। তীক্ষ্ণ হাসির শব্দে অস্থির হয়ে উঠেছে তাদের শরীর। ভয়ের ধকল যেন আর সইতে পারছে না তাদের দুজনের দেহ। এখন যেন তাদের প্রাণটা বেরিয়ে গেলেই স্বস্তি আসে। দুলারি ও তার বৌদিমণি বাতাসে ভেসে তাদের ঠিক মাথার ওপর নিশাচরের মতো চক্কর কাটতে লাগলো। এমন সময়ে ননিকা পালিক ধুনির ছাই এক মুঠো হাতে নিয়ে তড়াক করে উঠে দাঁড়িয়ে তাদের গায়ে ছিটিয়ে দিতেই ওরা নিস্তেজ হয়ে মাটিতে আছড়ে পড়ল। এখন আর সে হুঙ্কার আর সেই তেজ কোনোটাই নেই। দুজনেই মাটির ওপর লুটিয়ে পড়েছে। ননিকা পালিক এবার ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, কে তোদের সব তেজ শেষ? সামান্য ছাইর আঘাতেই লুটিয়ে পড়লি মাটিতে। ননিকা পালিকের ক্ষমতা আর দেখবি? দেখবি ননিকা পালিকের ক্ষমতা আর দেখবি?
দিচ্ছি কথা দিচ্ছি আর কোনোদিন আসবো না। কোনোদিন আসবো না। তোদের ছেড়ে দিলেই আবার তোরা পুরনো গেলায় মাদবি। আর না, আর না, অনেক হয়েছে। তোদের মুক্তি দিতে চাই। বল, তোদের ইচ্ছে কি? তোদের ইচ্ছে কি? আমি বৌদিমণিকে ছাড়া থাকতে পারবো না, পারবো না থাকতে। ওর সঙ্গে থাকতে চাই আমি, ওর সঙ্গে থাকতে চাই কপালে। ঠিক, ঠিক আছে। তোদের দুজনকেই অন্ধকার জগৎ থেকে বার করে নবজন্ম দিচ্ছি। আর পিশাচিনী নয়, তোরা যমজ দুই বোন হিসেবে পুনরায় জন্ম লাভ করবি। তখন থাকিস দুজনে একসাথে। যা, তোদের মুক্তি দিলাম। ব্রহ্মকালী। আমরা অনেকদিন নরম মাংস খাইনি। এই পাশে পড়ে থাকা মেয়েটাকে দেখে না খুব লোভ হচ্ছে। একে খাবো, খাবো একে। যা, যা, বুদিনী হিসেবে তোদের শেষ ইচ্ছে যখন, তোরা পূরণ করে নে, পূরণ করে নে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওরা দুজনেই লাফিয়ে পড়ল পাশে পড়ে থাকা সেই মোটা মেয়েটার লাশের উপর। তারপর ক্ষুধার্ত পশুর মতো নখে দাঁতে খুবলে খেতে শুরু করলো পচা দেহের নাড়ি ভুঁড়ি চুল সমস্ত কিছু। দুর্গন্ধে ভারী হয়ে উঠল গোটা শ্মশানের বাতাস। সনতার রূপেশ মুখ ফিরিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। তারপর দুজনেই একটা ঢেকুর তুলল। আসি তাহলে, তথাস্তু। চলি। ব্রহ্মকাল, ব্রহ্মকাল। অমনি একটা বিকট শব্দ করে ওরা দুজনেই রূপসা ও শিখার দেহ ছেড়ে বেরিয়ে গেল। এরপর রূপসা এবং শিখা দুজনেই বলে উঠল, এটা এটা কোথায়? আমি এখানে এলাম কি করে? সাধু বাবা কে? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে এখানে কি হচ্ছে? ও ননী কাপালি, সব বুঝতে পারবি। আগে বাড়ি চলো। সনত আর রূপেশের মুখে হাসি ফুটে উঠল। ননী কাপালিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালো তারা। একটু এগিয়ে গিয়ে সনতের মাথায় একটা প্রশ্ন জন্মালো। এত ভয়ানক পাপ করেও তুলারি ও তার বৌদিমণির অতৃপ্ত আত্মা যমজ বোন হিসেবে জন্মলাভ করবে? এটা কি করে সম্ভব? রূপসাকে একটু দাঁড়াতে বলে ননী কাপালিককে সে প্রশ্ন করতেই কাপালিক বলল, আমি এর জবাব দেব না, তুই নিজেই ওর উত্তর খুঁজে পাবি। একটু চিন্তা কর, সব উত্তর খুঁজে পাবি। ব্রহ্মকালী। মনে কৌতূহল নিয়ে সনত বাড়ির পথে রওনা দিল। রাস্তায় বারবার রূপসা তাকে বলছিল, জানো, পেটটা না কেমন ফুলে যাচ্ছে, মনে হচ্ছে পাথর খেয়ে ফেলেছি। সনত কিচ্ছু বলল না, সে চুপ করে রইল। ওর শরীরে দুলারি ঢুকে যে পচা মরা ভক্ষণ করেছে, সেটা যদি সে একবার জানতে পারে তাহলে আর রক্ষে নেই। বাড়ি ফিরে বাকি রাতটুকু শরীরের অমানসিক ধকলের চোটে সে ঘুমিয়ে পড়েছিল। আরে ওঠো ওঠো, অনেক বেলায় রূপসার চিৎকার চেঁচামেচিতে তার হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ভয়টা যেন আবার গোটা শরীর জুড়ে জড়িয়ে এলো। তাহলে কি
আবার দুলারি এসেছে। রূপসা তার কাছে এসে তার হাতটা টেনে বলল, আরে ওঠো ওঠো, কি যে করো না তুমি? আরে বাইরে এসে দেখো কে এসেছে, দেখো। আরে এসো সনৎ না রে চোখ বাবা। কচলাতে কচলাতে রূপসার পিছু পিছু এগিয়ে গেল। রূপসা তার ডানা ভাঙা কাকের খাঁচার কাছে এসে দাঁড়ালো। তারপর একটা আঙুল দেখিয়ে বলল, ওই দেখো। সনৎ সেই দিকে তাকিয়ে দেখে কাক দুটো ডিম পেড়েছে। এই সামান্য ব্যাপারে এত বাড়াবাড়ি করায় রূপসার ওপর একটু রাগ হলো। সকাল সকাল কাঁচা ঘুম ভাঙিয়ে কাকের দুটো ডিম দেখাচ্ছে। ধুর, বিছানায় ফিরে এসে পুনরায় শুয়ে পড়তেই মাথার মধ্যে একটা খটকা জন্মালো। তাহলে কি এই কাকের ডিম দুটোই দুলারি ও তার বৌদিমণির নবজন্ম, যমজ বোন হিসেবে? এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা দুলারি আবার এসেছে। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি। আপনি শুনছেন শনিবারের গপ্প। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্পর আরও কিছু ভালো গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন আর শুনতে থাকুন শনিবারের গপ্প। গল্প শোনার সাথে সাথে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশনে, আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন।